আচ্ছা নিশো, এই যে তোমার ছবি উপলক্ষে আমরা মিষ্টি খাচ্ছি, মিষ্টিটা খাওয়াচ্ছে সাগর ভাই, কিন্তু এখানে প্রযোজক শাহরিয়ার শাকিল আছে, সে তো মিষ্টিটা আনতে পারতো, সে মিষ্টি না এনে, তোমরা মিষ্টি না এনে আমাদের টাকায় মিষ্টি খাচ্ছ কেন? আমি এটা তীব্র নিন্দা জানাই যে একজন প্রডিউসার তার এতটুকু সেন্স থাকবে না কেন। আমি এখনই ওর মাধ্যমেই ওর চ্যানেল লাইকে মিষ্টি ডিস্ট্রিবিউটের দায়িত্বটা এখনই দিচ্ছি, এখন স্বীকার করে নিতে হবে ওকে। ওকে, এটা তুমি মুখে মুখে বললে হবে না, তোমার ছবি রিলিজ পাচ্ছে, কাজে এবং কথায় মিল থাকতে হবে। সো তুমি বলো, আমরা শুনি এবং মিষ্টিটা আমরা দেখতে চাই। শাকিল, এই যে আমি আছি শাকিলের ফ্রেমে, তুমি বলো। শাকিলকে আমার একটু আগে যখন কথা হয়েছে, শাকিল আমাকে বলছে আমি মিষ্টি আনায় রাখতেছি, তুমি মিষ্টি আনার দরকার নাই। সেই যে এসে তো মিষ্টি পাইলাম কোথায় তাহলে? কিন্তু টাকাটার কি হবে? টাকাটা দিয়ে যাবে, দিয়ে যাবে, বাকির নাম তো ফাকির। নিশো, তুমি দায়িত্ব নিয়ে টাকাটা আমাদের হাতে পৌঁছে দাও। ফেসবুক থেকে এই ভিডিওটা থেকে যে টাকাটা আসবে, ওইখান থেকে মিষ্টির টাকাটা আমরা, তার মানে এই ফেসবুকের টাকার থেকে অনেক কিছু তাহলে আমরা ডিস্ট্রিবিউট করবো নাকি? ওকে, পারলে বেশি আসলে একটা গাড়ি কিনে দিও আমাকে। তোমার পাজেরও হেভি চলতেছে, আর তো গাড়ির দরকার নেই। আর তোমারটা? আমার পাজেরও আমাদের একই কালারের পাজারো, একসাথে এতটুকু মিল নিয়ে তোমার সাথে যে জীবন কাটাচ্ছি, এটাই খুব ভালো লাগছে। এটাই অনেক বড় ব্যাপার। শাকিলের সাথে প্রেমটা যায় ভাইয়া, শাকিলের সাথে প্রেমটা যায়। শাকিল, তুমি নায়ক তো নিশো, কিন্তু তুমি তো একজন সুপারস্টার প্রডিউসার। তো সুরঙ্গ না, তুমি তো 1000-এর মতো নাটক প্রডিউস করছো। 1000 হয়েছে না? কাজ করছি, হ্যাঁ কাজ করছো। তো তো তোমার অনেক নায়িকার সাথেই তোমার ভালো সম্পর্ক, নায়কদের সাথে বেশি নায়কদের সাথে ভালো সম্পর্ক, রাইট? ওকে, তো নিশো, তো এই ভিডিওতে সুরঙ্গ নিয়ে আমরা কিছু শুনতে চাই। সুরঙ্গ নিয়ে? সুরঙ্গ খুব কাছাকাছি সময়ে রিলিজ হয়ে যাচ্ছে। একই কথা অনেকবার বলছি, এটা আমার অভিষেক। আমি এক্সাইটেড, এবং আমার যারা কাছের মানুষ, যারা কলিগস এবং যারা বিনোদক, সবাই আমাকে আশীর্বাদ দিচ্ছে, ওয়েলকাম করছে। সো এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার আনন্দটা। একই অর্থে আমাদের টিম এটা অক্লান্ত পরিশ্রম করছে এবং একটা গুড কন্টেন্টের যেন দর্শকরা দেখতে পারে, উপভোগ্য হয়ে ওঠে, এটাই। তুমি তো একজন দুর্দান্ত অভিনেতা, তুমি টেলিভিশনে যখন কাজ করো তখন তার জনপ্রিয়তা সম্পর্কে তোমার ধারণা আছে, আমরাও তোমার ফ্যান। তোমার অভিনয় পছন্দ করে না এমন কোনো মানুষ আসলে নাই বাংলাদেশে। ওটিটিতেও তুমি বাজিমাত করে দিছো, এখন ফাইনালি ফিল্মে। তুমি কি নাটকে আর ফিরবা না? না, আমি বলতেছি না যে কোনো প্ল্যাটফর্মে আমার কাছে অফ হয়ে যাবে, বাট আমি এটা বলি যে নাটকের থেকে আমি উঠে আসি। সো নাটক তো একদম অফ হয়ে যাবে সেটা বলতে পারছি, কিন্তু ব্যস্ততা যে প্ল্যাটফর্মে বেশি হবে সেই প্ল্যাটফর্মের কাজটা বেশি হবে। এখন এমন হতে পারে যে আমার ওটিটির ব্যস্ততা অনেক বেশি, সেই সময় ন্যাচারালি আমি সিনেমাকে অনেক বেশি সময় দিতে পারবো না বা নাটকের সময় দিতে পারবো না। কিন্তু সিনেমাটা যদি গ্রহণযোগ্যতা পায়, এরপর যদি আমার সিনেমায় ব্যস্ততা অনেক বেশি হয়ে যায়, তাহলে নাটকে বা ওটিটিতে অনেক বেশি সময় দিতে। নিশো, তুমি আমাদের সবার প্রিয় হুমায়ুন ফরিদি ভাইয়ের ফ্যান, এবং সবাই আমরা ফ্যান, কিন্তু তুমি সেটা প্রকাশ করো সবসময়। বল, ফরিদি ভাই হচ্ছেন অভিনেতা, তুমিও টেলিভিশনে নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করেছো। সিনেমাতে আসলে আমরা নায়ক খুঁজি, নায়ক। সিনেমাতে কি তুমি নায়ককে প্রাধান্য দিয়েছো না অভিনেতা নিশুকেই প্রাধান্য দিয়েছো? না না, আমি এটা সবসময়, এটা আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার অভিনয়টাকেই বা অভিনয়টাকেই প্রাধান্য দিব। আর আমার চোখে হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রীয় চরিত্রই হিরো। হিরোইজম বা হিরো যে ট্রেডিশনাল যে ফরম্যাট, যে ফরম্যাটে কাজ হয়ে আসে, যেটাকে আমরা এখন বাণিজ্যিক ছবি বলি, বাট গ্লোবালি যে কন্টেন্টের জায়গা থেকে গ্লোবালি হয়ে গেছে গল্প নির্ভর, তো সেখানে কেন্দ্রীয় চরিত্র বা অনেক সময় প্রধান চরিত্রই হিরো হয়ে ওঠে। সো আমি এটা বিশ্বাস করি এবং এটা আমি অনেকদিন ধরেই লালন করি। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই বিশেষের আসলে কোনো অল্টারনেটিভ নাই। সো আমি একজন অভিনেতা এবং একই অর্থে কেন্দ্রীয় চরিত্র, মানে যেটাকে আমার মনে হয় হিরো, মূল চরিত্র, সেটা আমি করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেটাই করবো। নিশো, যখন তুমি নাটক অভিনয় করতা তখন একই সাথে অপূর্ব, মোশাররফ, চঞ্চল, অনেক ভালো ভালো অভিনেতাদের নাটক মুক্তি পেলেও তোমার কোনো স্নায়ুর চাপ থাকতো না, বা দর্শকের ভেতরে এরকম কোনো ব্যাপার থাকতো না যে নিশো আসছে, অপূর্ব আসছে, কারটা দেখবো না। সবার নাটকই দেখতো, দর্শক আসলে চয়েস করতো যে কোনটা বেশি দেখবে এবং কোন কন্টেন্টটা ভালো হয়েছে। কিন্তু সিনেমার সময় আমরা দেখছি
যখন তোমার সিনেমার সাথে শাকিব খানের ছবি আসছে, শাকিব খানের ছবির সাথে আবার মাহফুজ আহমেদের ছবি আসছে, এভাবে এই যে একটা কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি এবং একে অপরের প্রতি ঘৃণা ছড়ানোর জন্য অনেক মানুষ আশেপাশে এটা উস্কে দিচ্ছে, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? না, আমি সবসময় হচ্ছে আলোচনা এবং সমালোচনায় বিশ্বাসী। আলোচনা একটা বিষয় নিয়ে পজিটিভ আলোচনা হতে পারে, আর নেগেটিভ ওই অর্থে নেগেটিভ না, যেটা সমালোচনা সেটা ক্রিটিক বলা হয়। হ্যাঁ, তো এই দুইটাই আমি রিসিভ করি, বাট আক্রমণ আমার মাথার উপর দিয়ে যায় বা পায়ের নিচ দিয়ে যায়। আক্রমণ আমি কোনো সময় আমাকে ছোঁয় না। আর আমি যেখান থেকে বেড়ে উঠে আসছি, যেখান থেকে আমি বড় হয়েছি, যে প্রফেশনে আমি ছিলাম, মানে যে পর্দায় আমি কাজ করছি, ছোট পর্দায়, সেটা এমন না যে তখন অনেক এস্টাবলিশড অ্যাক্টররা ছিলেন। সেখানেই আমার যাত্রা শুরু হয় এবং সেখানেই আমার প্রমাণ করতে হয়েছে আমাকে। আস্তে 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 এটা পরীক্ষিত জায়গাতে নিজেকে, এবং সিনেমার ক্ষেত্রেও এবং ওটিটির ক্ষেত্রেও যখন একজন মানুষ আসেন, এটা সবাই যদি তার ক্যারিয়ারের জায়গাটাকে একটু মনে করার চেষ্টা করেন, যে এক্সিস্টিং অনেক পারফর্মার থাকা অবস্থাতেই সেই হয় না যে একদম পুরো ফাঁকা থাকে, এরকম তো হয় না। তো এই জার্নিটা যে কোনো পারফর্মারের, যে কোনো প্ল্যাটফর্মে এক্সিস্টিং অনেক পারফর্মারের মাঝখানেই করতে হবে, ঘুরতেই হবে। এখানে অবশ্যই গুড কম্পিটিশন থাকবে, কিন্তু এখানে নিয়ে চাপ ফিল করলে তো সেই মানুষ আর সার্ভাইভই করতে পারবে বা কাজই করতে পারবে না। তো আমার কাছে যেটা মনে হয় যে যেভাবেই, যে প্ল্যাটফর্মে যেভাবেই কাজ হচ্ছে না কেন, এখানে আমার হয়তো বা আমার অভিনয়টা প্রথম না, বাট আমার জার্নিটা প্রথম, সেখানে সবাই ওয়েলকাম করবে, এটা আমি আশাবাদী। আর আফটারওয়ার্ডস আমাকেই প্রমাণ করতে হবে, আমাকেই আমার বিষয়টাকে সামনে আনতে হবে, বা আমার পারফরমেন্সের বিষয়টা আমাকেই খেয়াল রাখতে হবে, বা আমার টিম খেয়াল রাখবে। তো এটা আসলে পরীক্ষার হলের মতো। এই পরীক্ষা অভিনেতাদের, এই পরীক্ষার জীবন কখনো শেষ হয় না, মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। যেখানে শেষ হয়ে যায় প্রমাণ করার বা পরীক্ষার, সেখানে সেই অভিনেতার জীবন বা অভিনয় ক্ষমতাও শেষ হয়ে যায়, এটা আমি বিশ্বাস করি। সো এটা নিয়ে কোনো চাপ নেই, কিন্তু এই কাজের ব্যাপারে, সুরঙ্গের ব্যাপারে আমাদের প্রিপারেশন ছিল। তো হয় না যে যার প্রিপারেশন যত ভালো হবে, সেই স্টুডেন্ট আসলে পরীক্ষার হলে তত বেশি কনফিডেন্ট এবং চাপ মুক্ত থাকবে। সো আমি তো এইটা আগের রাতে পরীক্ষা দিয়ে আমরা পরীক্ষার হলে যে পরীক্ষা দিচ্ছি না, সো আমরা খুব প্রিসাইজ ছিলাম, এবং আমার মনে হয় যে এই প্রসেসের মধ্যে সকল অভিনেতাদের আসলে এটা যেতে হয়। এটা খুবই উইয়ার্ড কিছু না। আর যে কম্পিটিশনের কথা বললাম, এখানে অসুস্থতা বা নোংরামি কোনো কিছু না। এটা গুড কম্পিটিশন একটা ইন্ডাস্ট্রির সাথে সবসময় থাকে, এবং সেটা না থাকলে ইন্ডাস্ট্রি দমে যায়, মরে যায়। তো আমার মনে হয় যে আমি যখন আসছি তখন অনেকেই একসাথে অভিনয় করতে আসছে, অনেক হয়তো বা চলেও গেছেন, তাদের কথা মানুষ মনেও রাখে নাই। এক কনসিস্টেন্সি ছিল না তাদের, তারা হয়তো বা অভিনেতা ভালোই ছিলেন, এখন কেন চলে গেছেন সেটা তো বলা যায় না। আবার হচ্ছে অনেকেই আছে যারা লেগেছিল, যাদের কনসিস্টেন্সি ছিল, সেখানে তারা রয়ে গেছেন, এটা তাদের একটা যোগ্যতা। আর এর বাদে যে কনভারসেশন গুলো হয় বা আমার চোখের সামনে আসে অনেক সময়, সেটা আমি বলবো যে এইগুলো ভক্তকুলের থেকে অনেক সময় আসেন, এবং আমাদের সারাউন্ডিংসদের কাছ থেকেও আসেন, বা দায়িত্বশীল জায়গায় যারা বসে আছেন সেখান থেকেও আসেন। তোমার দীর্ঘদিনের সহকর্মী তিশা, তুমি সুরঙ্গ নিয়ে কিছু বলো। সুরঙ্গ নিয়ে অলরেডি আমি পোস্ট দিয়েছি এবং অলরেডি পেজে শেয়ার করেছি, আলহামদুলিল্লাহ, এন্ড বেস্ট অফ লাক দিয়েছি, ভালো হবে। বাহ, তো এই যে তোমায় একটা উইশ দিয়ে দিলাম তোমাকে, একটা এক্সট্রা, সেটার জন্য আমাকে কিছু বলো। থ্যাংক ইউ সো মাচ। আমি আর কি বলবো, আসলে আমার কাছে মনে হয় যে একই কথা অনেকবার বলতেছি, একই কথা বারবার বলতেছি, এরকম মনে হয়। আর ওই যে বললাম, আমি যেটার মধ্যে ছিলাম সেটা হয়ে গেল, এবং তিশাকেও থ্যাঙ্কস। আমি একটা আমার পেজ থেকেও আমি আসলে আমাদের কলিগ বন্ধু সকলের প্রতি একটা, যখন আমি আগে ইমোশনালি অ্যাটাচড, যখন ওরা অনেক বেশি শেয়ার করছে বা এটা নিয়ে কথা বলছে, তখন আমি একটা ভিডিও বার্তা আমি ওদের উদ্দেশ্যে দিয়েছি। So, আমার মনে হয় ওরা যদি দেখে ওদের ভালো লাগবে, এবং এখানে আমি আমার একান্তই নিজের ব্যক্তিগত জায়গা থেকে হুট করেই কিছু কথা বলছি, কোনো প্ল্যান ওয়েতে স্ক্রিপ্টেড না। দ্যাটস অল খুবই ন্যাচারাল। তুমি একজন ভার্সেটাইল অ্যাক্টর, তুমি সবসময় সেটা প্রমাণ রেখেছো। বড় পর্দায় এসছো, তার আগে ওটিটিতে সেই প্রমাণটা রেখে এসছো টেলিভিশন থেকে, এখন বড় পর্দায় একটা আরো এক্সক্লুসিভিটি নিয়ে তুমি আসছো। সেই এক্সক্লুসিভিটি আসলে কি? আমরা নিশুর ভার্সিটি দেখেছি, সে এত পাকা অ্যাক্টর, সেটা বুঝেছি, কিন্তু ছবিতে নিশ্চয়ই মোর দ্যান দ্যাট আমরা কিছু দেখবো, তা না হলে ছবি কেন? সেইখানে আমাদের কিছু উপহার তুমি দিবা, যে বা কোনো কিছু বলবা? এখানে সামগ্রিকভাবে যে বাজেটিং বা যে গল্পটা, বা রায়হান রাফির সাথে আমার প্রথম কাজ, তোমার সাথে আমার প্রথম কাজ, চরকি এবং শাহরিয়ার শাকিল আলফাই, তাদের যৌথ প্রযোজনা, এটা প্রথম একটা সিনেমার কাজ,
এবং প্রত্যেকটা অনেক প্রথম আছে এখানে, অনেক প্রথম ফ্যাক্টর আছে। প্রথম কাজগুলো আসলে প্রথম ভালোবাসার মতো হয় আমার কাছে মনে হয়। আর আমার এটা এক্সপিরিয়েন্স দীর্ঘদিনের, আমাদের ছোট পর্দার যে সেট বা লোকেশন যেভাবে বাজেটিং করা হয় সেটা থেকে এটা অনেক ডিফারেন্ট। অনেকদিন ধরে শুট করেছি এবং আমার মনে হয় যেখানে সবসময় যে হয় না যে সবসময় ডিফারেন্ট কিছু, যারা সবকিছু সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কথা বলতে চাই তাদেরটা আসলে সবচেয়ে নর্মাল কিছু হয় বা সবচেয়ে, এবং খুবই সাদামাটা সাধারণ গল্প বলাটাই অনেক সময় টাফ হয়ে দাঁড়ায় একজন নির্মাতার ক্ষেত্রে। সুরঙ্গের গল্পটা এটা পাবলিক বা অডিয়েন্স কানেক্ট করবে, এটার কোনো শ্রেণী বিন্যাস আমরা করিনি, যে এটা একটা দেখে মনে হচ্ছে যে মাসুদ ক্যারেক্টারকে আমরা যখন স্ক্রিনে দেখি পূর্বাভাসে যে ও নিম্ন বা মধ্যমায়ের মানুষ, কিন্তু আমি বলবো যে এই সুরঙ্গটা তো একটা মেটাফোর। এখানে শুধুমাত্র যে সুরঙ্গ খোঁড়া হচ্ছে মাটিতে এটা না, এটা হয়তো বা এখানে কোনো সুরঙ্গ খোঁড়া হয়েছে, বা এই সুরঙ্গটা কে করেছে, আমি কি আমার বন্ধুর এখানে সুরঙ্গ খুঁড়লে তার আফটার এফেক্টে কি হয়, তার মনের মধ্যে কি ঘটে। সো এটা একটা মেটাফোর, সো এটা পূর্ণাঙ্গ একটা গল্প। এবং আমরা টোটাল টিম এটার মধ্যে ওই সিনেমার বা চলচ্চিত্রের যে ভাইবটা থাকে ওই পটেনশিয়ালিটি পাইছি, এবং টোটাল টিম একটা খুব সুন্দর বাজেটের মধ্যে পুরোটা এক্সিকিউট করার চেষ্টা করেছি, এবং এটা সিনেমা হলে আসবে। এবং আমার ব্যক্তিগতভাবে আমি যেরকম ভাবে পারফর্ম করি বা যে জায়গা থেকে পারফর্ম করি সেখান থেকে পারফর্ম করার চেষ্টা করেছি। আজাদ চলছে মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ নিশো, থ্যাংক ইউ।